সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণের অনুষ্ঠান নিউজন পেজে আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসিমা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনা করে স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আমরা আলোচনায় যাবো দর্শক, তবে তার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে অভিযোগ সম্পাদকদের গণমাধ্যমকে শৃঙ্খলা আনা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। রোববার থেকে বৃষ্টির আভাস, খুলছে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট বন্ধ, খেলার অবসান দাবি, শিক্ষার্থীদের আর গিনিপিগ না বানানোর অনুরোধ অভিভাবকদের। সরকারের নিপীড়নেই ভোট বিমুখ বিরোধী দল, নির্বাচন এখন নির্বাসনে বলেছেন বিশিষ্টজনরা। উপজেলায় পক্ষপাতিত্ব না করার নির্দেশ কমিশনার রাশেদার। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সেনার সদস্য সহ নিহত 4। মুন্সিগঞ্জ একই পরিবারের 3 জন সহ বিভিন্ন সড়কে 15 জনের মৃত্যু। রেয়াত উঠিয়ে রেলের বাড়তি ভাড়া কার্যকর রয়েছে। এই মোটামুটি গেল তাকে উল্লেখযোগ্য সময়। আমরা একটু শুরুতেই যেতে চাই, কাজল ভাই আপনার সাথেই শুরু করতে চাই। মুক্ত গণমাধ্যম দিবসের বিষয়টি, যে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করলে হয়রানি হতে হয় যে অভিযোগটি রয়েছে, অভিযোগটা বেশ পুরনো এবং গণমাধ্যমকে আটকে রাখার কিছু আইনও প্রচলিত রয়েছে আমাদের দেশে। সব সেগুলোকে বলছেন যে তথ্য প্রতিমন্ত্রী যেটি বলছেন যে শৃঙ্খলা আনা। আসলে তিনি শৃঙ্খলা বলতে কি বুঝিয়েছেন? না, শৃঙ্খলা এবং শৃঙ্খল দুটো খুব কাছাকাছি শব্দ। শৃঙ্খল দিয়ে কিন্তু শৃঙ্খলা হয় না। শৃঙ্খলা আনতে হলে যদি শৃঙ্খলের ব্যবহার হয়, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, বাঞ্ছিত নয় এবং লক্ষ্য পূরণ হয় না। তো শৃঙ্খলের সঙ্গে একটা আকার, শৃঙ্খলা আর শৃঙ্খল দুটো খুব কাছাকাছি শব্দ, কিন্তু দুটার ব্যবহার এবং ইয়ে কিন্তু আলাদা। তথ্য প্রতিমন্ত্রী আজকেও আমাদের প্রেস ক্লাব একটা ইয়েতে বলেছেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। উনি বলেছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা যদি করা হয়, তাহলে সেই সমালোচনা থেকে সরকার তার ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়ার সুযোগ পাবে এবং সরকার নেবে। কথাটা খুবই ইতিবাচক। বাট গঠনমূলক সমালোচনার দৃষ্টিটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে যেটা বা আমার কাছে যেটা গঠনমূলক, সেটা আপনার কাছে গঠনমূলক নাও হতে হবে। এই বাউন্ডারিগুলি কিন্তু খুব, মানে কি বলবো, এই সীমারেখাগুলি কিন্তু খুব নাজুক। কাজেই গণমাধ্যম তো একটা ঝুঁকিতে থাকে, এবং বাংলাদেশের গণমাধ্যম যে কতটা কি আছে, এটা তো ওই যে সূচকে, বিশ্ব সূচকে কিন্তু আমাদের 2 ধাপ অবনমন হয়েছে। আমি যেটা মনে করি, হ্যাঁ, গণমাধ্যম আমরা অনেক কিছুই করি, কিন্তু আমাদের আমার কেন যেন ব্যক্তিগতভাবে মনে হয় এখন আমাদের মানে গণমাধ্যম যতটা না সরকার দ্বারা নিয়ন্ত্রিত, বা তার চেয়ে বেশি বোধহয় আমরা সেলফ সেন্সরশিপের মধ্যে বেশি ডুবে আছি। এর কারণ হচ্ছে গণমাধ্যমের মালিক যারা আছেন তারা বোধহয় একটু বেশি কোনো কারণে, নিজেদের দুর্বলতার কারণে কিনা আমি জানি না, সেলফ সেন্সরশিপটা সংবাদপত্রে বা গণমাধ্যমে অনেক বেশি। কাজে এটার জন্য আমি সরকারকে দোষ যতটা না দেবো, তার চেয়ে বেশি বোধহয় আমাদের গণমাধ্যমের যারা ম্যানেজমেন্ট আছেন বা যারা গণমাধ্যমের মালিক আছেন তাদের দিকে আমি আঙুলটা বেশি তুলব। হ্যাঁ, সরকারি পক্ষ থেকে, কারণ আমরা কিন্তু এর চেয়ে বহু বেশি সরকারি নিপীড়নের অভিজ্ঞতা আমাদের আছে। যেমন আমার নিজের অভিজ্ঞতায় যদি বলি, এরশাদের সময় আমি যে কাগজে কাজ করতাম হিসাবে, আমার একটা রিপোর্টের কারণে কিন্তু কাগজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমি এবং আমার সম্পাদকের নামে মানে মামলা রুজু হয়েছিল, এবং আমাদেরকে গ্রেফতার করার জন্য, আমাকে এবং আমার সম্পাদককে গ্রেফতার করার জন্য এরশাদ সরকারের তৎকালীন তখন পুলিশের আইজি ছিলেন নসরুল্লাহ, নামটা আমার মনে আছে কারণ আমি ভুক্তভোগী, এবং আমার বাসা যে কতবার পুলিশ গিয়েছে, বিভিন্ন কারণ পুলিশে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী থাকাতে হয়তো গ্রেপ্তার হতে হয়নি, কিন্তু আমার কাগজটাকে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল এরশাদের আমলে একটা রিপোর্টের কারণে। পরে অবশ্যই এ জাতীয় বহু নির্যাতনের অভিজ্ঞতা কিন্তু আমার বহু সহকর্মীর আছে। সে অবস্থা থেকে কিন্তু আমরা অনেকটা ভালো আছি এখন, এবং আমি যেটা মনে করি এখন কিন্তু ওইভাবে প্রভাবটা, কিন্তু এখন হচ্ছে ওই সরকারি বা কর্তৃপক্ষীয় প্রভাব বা কর্তৃপক্ষীয় অনুশাসনের চেয়ে আমাদের নিজস্ব সেন্সরশিপটা আমার কাছে অনেক বেশি মনে হয়। আমার কাছে কেন জানি মনে হয় অনেক গণমাধ্যম সরকার কি করবে না করবে সেদিকে না তাকিয়ে নিজেরাই এর আগে থেকে অনেক বেশি অতি সাবধানতা অবলম্বন করে। আর এই অতি সাবধানতা বা সেলফ সেন্সিটিভের জন্য সরকারকে কতটুকু দায়ী করা যায় সে প্রশ্নও কিন্তু থেকে যায়। আমি মুক্ত গণমাধ্যম
আসলে মানুষের চাহিদা, এখন যে গণমাধ্যমের যে অবস্থান আছে সেটা আসলে মানুষের চাহিদা যথেষ্ট পূরণ করতে পারছে কিনা? আপনারা জানেন যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু একটা বিতর্ক আছে যে এক মিনিট রতন ভাই, গতকাল বা পরশু কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের একটা বের হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের অবস্থা নিয়ে কিন্তু বেশ বিরূপ কিছু কথাবার্তা সেখানে আছে, সেটাও মাথায় রাখতে। সরি। জি জি, ঠিক আছে। গোটা বিশ্বে কিন্তু বলে সবচেয়ে ভালনারেবল প্রফেশন হচ্ছে সাংবাদিকতা, সবচেয়ে রিস্কি প্রফেশন হচ্ছে সাংবাদিকতা। আবার একসময় সংবাদপত্রকে তো ফোর্থ স্টেট বলা হতো, যে রাষ্ট্রের তিনটা স্তম্ভ, যদি জুডিশিয়ারি বলি, যদি লেজিসলেটিভ বলি, আর যদি এক্সিকিউটিভ বলি, এই তিন স্তম্ভের উপর যে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে, সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব যেটা নিয়ে আসলেন ফরাসি বিপ্লবের পরে মন্তেস্কিউ, তার আগেই নিয়ে এসেছিলেন ফরাসি বিপ্লবের পরে, যেটা কার্যকর হয় যে একটা রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হতে গেলে এগুলো লাগবে, এই তিনটা অঙ্গের সমন্বয় লাগবে। সেই ক্ষেত্রে ওয়াচডগের ভূমিকা পালন করবে কে? সংবাদ মাধ্যম। জনগণের কথা আবার জনগণের কাছে ফিরিয়ে দেবে সংবাদ মাধ্যমের মাধ্যমে। এবং সে কারণে আপনারা জানেন যে এর একটা ইতিহাস আছে। সেই 1760 সালে সুইডেনে প্রথম ফ্রিডম অফ প্রেসেস অ্যাক্ট চালু করা হয়েছিল, আইন করে সংবাদের স্বাধীনতার নিশ্চিত করা হয়েছিল। কারণ যদি স্বাধীন না থাকতে পারে, যদি ভীতিমুক্ত পরিবেশে সংবাদ পরিবেশন করতে না পারে, কিংবা সংবাদ পরিবেশনের জন্য তাকে যদি নানা ধরনের হয়রানির মধ্যে পড়তে হয়, তাহলে তো মানুষের কাছে সত্যিকার সংবাদটা যাবে না। রাজতন্ত্রের সময় যেমন একটা কথা ছিল না, অনেক সময় বীর বললেন, হেসে হেসে বলতেন যে মহারাজ প্রিয় কথা বলবো না প্রয়োজনীয় কথা বলবো। তার মানে প্রিয় কথা সবসময় প্রয়োজনীয় নাও হতে পারে, যেটাকে আমরা অন্য ভাষায় তোষামত করা বলি। তো সেইটা সংবাদপত্র তার উন্মেষের সময় থেকে এই চ্যালেঞ্জটা নিয়ে এসেছিল। আমাদের এই ভূখণ্ডেরও যদি প্রথম দিককার সংবাদপত্রের কথা বলি, কিংবা যদি আমরা যদি আমাদের সেই কুষ্টিয়া থেকে প্রকাশিত সেই সময় সংবাদপত্র যেটা হলো কাঙ্গাল হরিনাথ প্রকাশ করেছেন, জমিদাররা কিংবা সেই সময় তারা সংবাদপত্র বন্ধ করতে চেয়েছিল, এমনকি লালন তখন তার সঙ্গী সাথীদের নিয়ে কাঙ্গাল হরিনাথকে রক্ষা করার জন্য লাঠি হাতে নিয়েছিলেন। তাহলে এটা কিন্তু অনেক পুরনো ইতিহাস, যে ক্ষমতাসীনরা সব খবর তাদের পছন্দ হয় না। এবার বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশের যেটা চিত্রটা দেখি, যে ব্রিটিশরা যে তিনটা আইন করেছিল, তার মধ্যে একটা যেমন আর্মস অ্যাক্ট, অভিনয় নিয়ন্ত্রণ আইন, আর হচ্ছে ভালনারেবল প্রিন্টিং অ্যান্ড প্রেসেস অ্যাক্ট, মানে এই তিনটা আইন করে তারা কিন্তু আমাদের ভারতবর্ষে তাদের দমন পীড়নের জন্য একটা আইনগত কাঠামো দাঁড় করিয়েছিল। ব্রিটিশরা গেল, পাকিস্তান এলো, পাকিস্তানও আমাদের মুক্ত সংবাদ মাধ্যম দেয়নি। বাংলাদেশ হওয়ার পরও প্রিন্টিং অ্যান্ড প্রেসেস অ্যাক্ট সেটা চালু হলো, এবং তারপরে নানাভাবে তো সংবাদপত্রের কণ্ঠরোধের একটা আমরা চিত্র দেখেছি। এখন যেটা দেখছি, যেটা কাজল ভাই বললেন, সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে বাইরে থেকে চাপ দিয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চাইতেও ভিতর থেকে চাপ অনুভব করে প্রকাশ না করা। মানে নজরুল একসময় বলেছিলেন, বাইরের স্বাধীনতা গিয়েছে বলিয়া অন্তরের স্বাধীনতাকে যেন কখনো বিসর্জন না দিই। আর এখন আমাদের বাইরে তোষামত করার জন্য নিজের অন্তরের স্বাধীনতাটা নিজেই গলা টিপে হত্যা করছি। এটা হলো একটা দিক। দুই নম্বর হচ্ছে যে বিশ্বব্যাপী যে 180টা কিংবা 125টা দেশের মধ্যে যে একটা তুলনামূলক বিচার করা হয় কোন দেশে সংবাদপত্র কতটুকু তার স্বাধীনতা পালন করে, ভোগ করে, সেক্ষেত্রে তো আমরা এখন 165 নম্বরে আছি। এবং যে দেশকে নিয়ে আমরা সবসময় ট্রল করি, উগান্ডা, হ্যাঁ, উগান্ডার চেয়েও আমরা পিছনে পড়ে আছি। এগুলো একটু দেখতে হবে। তার সঙ্গে কাজল ভাই একটা কথা বলেছিলেন যে আমেরিকার কথাটাও, আমেরিকা শুধু না, পুঁজিবাদী দুনিয়ার যতগুলো দেশ আছে, যে সমস্ত দেশে কর্তৃত্ববাদী শাসনের ব্যবস্থা আছে, প্রত্যেকটা দেশেই কিন্তু সংবাদ নিয়ে একটা ইয়েটা তাদের আছে। কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সবসময়। মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটাই কিন্তু গণতন্ত্রের সংস্কৃতিটাকে রক্ষা করে। প্রতিবাদটা না থাকলে, প্রতিবাদহীন পরিবেশে কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষা হয় না। আমাদের সাংবাদিকদের একটা বিরাট প্রতিবাদী রোল ছিল সব সময়, সে ব্রিটিশ শাসন আমলে বলি, সেটা পাকিস্তান শাসন আমলে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, প্রত্যেকটা ক্ষেত্রে। এখন দুঃখজনক হলো, বাইরের চাপ যেমন বেড়েছে, ভেতরের শক্তিটা কমেছে। আর তার সঙ্গে যেটা হয়েছে, প্রথমে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপর সাইবার সিকিউরিটি অ্যাক্ট,
সাইবার সিকিউরিটি অ্যাক্টে যে সমস্ত সাংবাদিকরা নিগ্রহের শিকার হয়েছিলেন, তারা আসলে কী ধরনের সংবাদ পরিবেশনের জন্য নিগ্রহের শিকার হয়েছিল আমরা কি জানি? এবং সেগুলো কি আসলেই রাষ্ট্র এবং সমাজের জন্য এমন কোনো ক্ষতিকর সংবাদ ছিল? আমাদের ভাবমূর্তি কিংবা আমাদের অনুভূতি এত সংবেদনশীল হয়েছে, অনেক সময় বলে না যে স্পর্শ কাতর, মানে স্পর্শ করলেই কাতর হয়ে যায়, মানে এই কথা বলা যাবে না, ওই কথা লেখা যাবে না। যে কারণে স্বাধীনতার পর একটা ছোট্ট ছড়া লেখা হয়েছিল না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন আমাদের সংবাদপত্র এরকম, লেখা যাবে না, দেখা যাবে কিন্তু লেখা যাবে না, কারণ লিখলে যে কী বিপদ আসবে। একসময় বলতো যে সব কিছু বিক্রি করো কিন্তু কলমটাকে বিক্রি করো না, এখন সবার আগে কলম বিক্রি হয়ে যাচ্ছে। একসময় বলতো যে হ্যাঁ আমাকে তুমি হাত বাঁধতে পারবা কিন্তু আমার চিন্তাকে বাঁধতে পারবে না, এখন চিন্তা কি দাসত্ব করার জায়গায় চলে যাবে? ফলে দুই দিক থেকে, একটা হলো চাপ, আর হলো ভেতর থেকে শুকিয়ে যাওয়া, দুটার একটা মিলিত প্রবাহে কিন্তু আমাদের সংবাদ মাধ্যম। এটা নতুন একটা কথা চালু হয়েছে না, সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ। বললাম যেটা সেলফ হ্যাঁ, সেন্সরশিপ। সেন্সরশিপটা একভাবে বোঝা যায়, কিন্তু সেলফ সেন্সরশিপটা, তো এই জায়গায় মুক্ত গণমাধ্যমের এই কথার এই সময় আমরা বলি যে সংবাদ মাধ্যম যদি মুক্ত না হয় আমরা কিন্তু কেউই কোনো কথা মুক্তভাবে বলতে পারবো না। আর যারা ক্ষমতায় আছেন তারা তাদের দুর্বলতা দেখতে পারবেন না, যারা ক্ষমতায় যেতে চান তারাও তাদের দায়িত্বটা বুঝতে পারবেন না। সংবাদ মাধ্যমের কাজ যারা ক্ষমতায় যেতে যায় তাদেরকে দায়িত্ব সচেতন করে তোলা, আবার যারা ক্ষমতায় আছেন তাদের দুর্বলতাগুলো উন্মোচিত করে দেওয়া। এই দুটো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু স্বেচ্ছাচারিতার একটা চূড়ান্ত জায়গায় চলে যাবো আমরা। তাহলে একটা বিষয় আমরা যদি দেখি যে বাংলাদেশের ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা এরকম কিছু কিছু বিষয় থাকে, সেটা যদি আমরা ধরে নেই বাইরের চাপ, তাহলে সেলফ সেন্সরশিপের জায়গাটা আসলে কি, এটি কি আসলে এক ধরনের চাপ না মানে এক ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মানে পাওয়ার একটা আশা তৈরি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে, সেরকম কোনো বিষয় কাজ করে? বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এটা বাংলাদেশ ব্যাংকে যেটা নিয়ে আমরা আন্দোলনও করছি, এটা আমার কাছে যেটা মনে হয় এটা হলো বাংলাদেশ ব্যাংক চায় না যে তাদের দুর্নীতির খবরগুলি প্রকাশ হোক। কারণ আমিও তো একসময় এই বিটা কাজ করেছি, আমরা কিন্তু অবাধে ব্যাংকে যেতাম, যে কোনো জায়গায় তথ্য নিতাম। এখন বাংলাদেশ ব্যাংক যেটা করেছে এটা খুবই আপত্তিকর এবং নিন্দনীয়, যে আপনি আমাকে যেতে হলে আমি একজন কার কাছে যাব, তার কাছ থেকে পাস দিয়ে যাবে। এখন আমি যদি আপনার কাছ থেকে পাস নিয়ে যাই, একটা নিউজ হলে তো আপনি তখন ভিকটিম হবেন যে তোমার কাছে গেছিল এই ছেলে, তাই না, বা এই সাংবাদিক। তো বাংলাদেশ ব্যাংক এটা অ্যাবসোলিউটলি, কারণ বাংলাদেশ ব্যাংকে যে নিউজগুলি হয় সবগুলি হলো অনিয়ম, দুর্নীতি ইত্যাদি। তো বাংলাদেশ ব্যাংক চায় না যে এই নিউজগুলি হোক, এই জন্য তারা এই অবাধ প্রবেশটা নিষিদ্ধ করেছে, বা এমন একটা ভাব ইয়ে করেছে যে কোনো রিপোর্টার বা কোনো সংবাদকর্মী গিয়ে আর কোনো নিউজ পাবে না। এতে করে কিন্তু নিউজ চেপে রাখা যায় না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এখন যেটা বললাম সেলফ সেন্সরশিপটা কেন, আগে গণমাধ্যমের মালিক ছিল কারা? দীর্ঘদিন সংবাদপত্র সেবা করেছে বা শিক্ষাবিদ বা সমাজকর্মী তারা। এখন গণমাধ্যমের মালিক কারা? আপনি মুদ্রণ মাধ্যম বলেন আর ইলেকট্রনিক মাধ্যম বলেন, মানে আমি তো আমাদের দেশে ৮০% হলো গিয়ে ব্যবসায়ী, ৮০% মালিকানা হলো ব্যবসায়ীদের হাতে। তো তারা আগে সংবাদপত্রকে বলা হতো যে প্রফিট, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ, তিনটা পি হচ্ছে সংবাদপত্র ব্যবসার মালিকদের ছিল। প্রফিটের একটা ব্যাপার ছিল, প্রেস্টিজের একটা ব্যাপার ছিল, পাওয়ারের একটা ব্যাপার ছিল। মানে এই তিন পি কিন্তু অন্য কোনো ব্যবসায় নাই। কোনো ব্যবসায় প্রফিট আছে, কোনো ব্যবসায় প্রেস্টিজ আছে, কোনো ব্যবসায়, কিন্তু তিনটা কিন্তু একসঙ্গে এই মানে গণমাধ্যম ব্যবসায় ছিল। এখন গণমাধ্যমের ৮০% মালিক হলো ব্যবসায়ী, বড় বড় কর্পোরেট হাউস চলে এসছে বেশিরভাগ। আপনি ইলেকট্রনিক মিডিয়া বলেন আর ইয়ে বলেন, তো এই যে কর্পোরেট হাউসগুলি, তাদের কিন্তু মূল ব্যবসা কিন্তু গণমাধ্যম না, তাদের মূল ব্যবসা হলো অন্যান্য ব্যবসা। তো গণমাধ্যমে যদি সে খুব মানে ভোকাল থাকে বা খুব বেশি যদি সমালোচনার ইয়েতে থাকে বা তখন তার ব্যবসা হ্যাম্পার হতে পারে, যার জন্য কিন্তু এই সেলফ সেন্সরশিপ ব্যাপারটা এসছে। যিনি যেই সেক্টরে ব্যবসা করেন, যে মালিক, ওই সেক্টরে কোনো নিউজই আপনি ছাপতে পারবেন না। যিনি চা বাগানে ব্যবসা করেন তার এখানে চা শ্রমিকদের কিছু আপনি ছাপতে পারবেন না। যিনি জুট সেক্টরে ব্যবসা করেন তার এখানে পাট শ্রমিকদের কিছু আপনি থাকছেন, আমি উদাহরণ দিচ্ছি, যে ছাপতে পারবেন না। যিনি কনজিউমার গুডসের ব্যবসা করেন তার এখানে আপনার পণ্য মূল্য নিয়ে আপনাকে নিউজ করার সময় একটু হিসেবে নিউজ করতে হবে। তো এই কারণেই কিন্তু এই সেলফ সেন্সরশিপটা চলে এসছে, যেটা এখন আমার টাকা আছে, আমি সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল খুলবো, আপনি তো বাধা দিতে পারবেন না সরকার। কিন্তু সরকারও জানে যে এর দিলে আমার এই অন্তত এই জিনিসটা হবে যে চাপে থাকবে।
এই চাপটার কারণে কিন্তু আজকে আমাদের দৈন্যদশাটা, মানে মুক্ত গণমাধ্যম বলেন আর যাই বলেন। আর রতন ভাই একটা জিনিস টাচ করে গেছে, সাংবাদিকদের প্রতিবাদের ব্যাপারটা। আগে কিন্তু দলমত নির্বিশেষে আমাদের মধ্যে বিভাজন ছিল, রাজনৈতিক মতাদর্শের বিভাজন ছিল, বিভিন্ন বিভাজন ছিল, কিন্তু আমরা কিন্তু সাংবাদিকরা এক ছিলাম। আমরা এক ছিলাম এবং প্রতিবাদের বেলায় আমরা এক থাকতাম। বিএনপি শাসনামলে কিন্তু কৌশলে এই সাংবাদিকদের বিভাজনটা একেবারে আনুষ্ঠানিকভাবে বিভাজন করে দেওয়া হয়েছে। এখন এই ঘরানার একটা ইউনিয়ন, ওই ঘরানার একটা ইউনিয়ন, এবং এই বিভাজনের প্রথম শিকার কিন্তু মানে ব্যক্তিগতভাবে আমি তখন ট্রেড ইউনিয়ন করতাম, এবং এই বিএনপির সময় যে বিভাজন হলো তখন কিন্তু একটা অংশকে আমাকে একটা অংশের মহাসচিবের দায়িত্ব ভার গ্রহণ করতে হয়েছিল। মানে আমি এটা এই জন্য বললাম যে এটার প্রথম শিকার কিন্তু আমি বলতে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইলেকশন ইন ট্রেড ইউনিয়ন। আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে মানে ইলেকশন করি এবং জয়লাভ করি। তো যখন এটা বিএনপির খালেদা জিয়ার সরকারের আমলে, এটা সরকারের প্রত্যক্ষ মদদে যখন এটা বিভাজনটা করে দেওয়া হলো, কারণ তখন মানে বিএনপি সরকার তো ভেবেছিল যে তাদের পক্ষে একটা দল থাকলে তাদের ঠিক, ওই বিভাজনের কারণে আমাকে কিন্তু আমার অংশের মানে এনটি বিএনপি যে গ্রুপটা ছিল সেটার মহাসচিবের দায়িত্ব, যেহেতু আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে ইলেক্টেড হয়েছিলাম, আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব নিতে হয়েছিল। এবং তখন যে কী বৈরিতার মধ্যে আমাদের যেতে হয়েছিল সেটা আবার ভিন্ন প্রসঙ্গে গেলাম। তো ওই বিভাজনটার রেশ কিন্তু রয়ে গেছে। তো যখন আপনি বিএনপির পক্ষ হয়ে একটা ভাগ করলেন, তখন আরেকটা পক্ষ নিশ্চয়ই এর উল্টো দিকের ওই ইয়েতে যেতে হলো, যেটা এখন কিন্তু স্পষ্টতই মানে সাংবাদিক ইউনিয়নের দুই ভাগ, তাই না? এই বিভাজনের সুফল কুফল দুইটাই তো আছে, যার জন্য এখন কিন্তু আমরা কোনো কমন ইস্যুতে আমরা এক হতে পারি। যেমন এরশাদ আমলে যারা আমাদের মধ্যে তখনও কিন্তু এই বিভাজনটা ছিল, কেউ কেউ বিএনপি ঘরানার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু বিভাজন মানে ওইভাবে মানসিক বিভাজনটা ছিল, কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক যার জন্য কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সংবাদপত্র বন্ধ করা, ধর্মঘট ডাকা ইত্যাদি কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করেছে। এখন কিন্তু ওই মানসিক বিভাজনটা এখন প্রাতিষ্ঠানিক বিভাজন হয়েছে, যার জন্য এখন কিন্তু আপনি যখন প্রতিবাদ করেন আমি তখন পক্ষ নিই, বা আমি যখন প্রতিবাদ করি আপনি তখন পক্ষ নেন। এই বিভাজনের মাসুলটাও কিন্তু দিতে হচ্ছে, যেটা রতন ভাই একটু টাচ করে গেছে, ডিটেলে যায়নি। আমি ডিটেলে গেলাম কারণ আমিও এর ভুক্তভোগী ছিলাম। তো এই সব মিলেই কিন্তু গণমাধ্যম যে আমরা একেবারে মুক্ত গণমাধ্যম চর্চায় আছি এবং শব্দ সরকারের এমনটাও বলা যায় না, কারণ সেলফ সেন্সিটিভ টাইপে আমি বাইরের চাপের চেয়ে বেশি গুরুত্ব দিই। কারণ ওই যে বললাম ব্যবসায়িক স্বার্থ, এক এক মালিকের এক এক স্বার্থ আছে। কেউ হয়তো একটা নিউজ করলে সরকার অসন্তুষ্ট ভেবে করেন না, ব্যতিক্রম খুবই কম, এক দুইটা হাতে গোনা আছে, তারাও যে খুব সুবিধাজনক অবস্থা আছে এমনটি ভাবার কোনো কারণ নেই। অন্যদিকে যেতে চাই সেটা হচ্ছে এই যে তাপমাত্রার বিষয়টি, সেটি রতন ভাই, এটা হচ্ছে যে স্কুল কলেজ আসলে বন্ধ ছিল অনেকদিন তাপমাত্রা বেশি থাকার কারণে, সেটি অবশ্য রোববার থেকে চালু হচ্ছে। কিন্তু এই যে স্কুল কলেজ বন্ধ খোলা নিয়ে যেই আমরা এক ধরনেরই দেখলাম, একবার মন্ত্রণালয় আদেশ দেয়, একবার উঠিয়ে নেয়, একবার আবহাওয়া অফিসের সঙ্গে, একবার স্বাস্থ্য মন্ত্রণালয়, এই যে একটা টানা হেঁচড়া, আসলে এটি করে শিক্ষার্থীদের যে শিক্ষণ প্রক্রিয়া সেটি আসলে বাধাগ্রস্ত হচ্ছে কিনা, আসলে শিক্ষার্থীদের যে গিনিপিগ বানানো হচ্ছে বলে অভিভাবক অভিযোগ করছেন, সেটি আসলে সেই অভিযোগ কি সঠিক কিনা? আসলে এর আগে আমি একটা ছোট্ট একটু বিষয় বলে নিই যে সাংবাদিকদের চাকরিটা যেমন একদিক থেকে খুব ঝুঁকিপূর্ণ, আরেকদিকে চাকরির স্থায়িত্ব বলতে তো কিছু নাই। মানে ধরুন আমাদের শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র পরিচয়পত্র না দিয়ে কাউকে নিয়োগ করা যায় না, হ্যাঁ। তারপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রফিটের অংশ কি সেই প্রতিষ্ঠানের কর্মচারীরা পাবেন। তারপরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণ না করলে যে কী হয়, আমরা তো ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলা হতে দেখলাম। এখন ধরুন তো বাংলাদেশে যতগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে, কতগুলোতে এই চাকরির স্থায়িত্ব, প্রফিট শেয়ারিং। এখন প্রিন্ট মিডিয়াতে একটা ট্রেড ইউনিয়নের ব্যাপার ছিল, ইলেকট্রনিক মিডিয়াতে তো নাই। এখন ট্রেড ইউনিয়নগুলো একসময় তারা একটা ভূমিকা পালন করতেন, সেই ভূমিকাটাও কিন্তু নানাভাবে খর্ব হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি বলি, একটা হলো যে কখনো কখনো ইশারার চাপ, আর কখনো কখনো আভ্যন্তরীণ আত্মসমর্পণ, এই দুটো মিলে সংবাদ মাধ্যমটা আজকে খুবই একটা ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। এবং একটা সময় যে প্রেস্টিজের কথা বলতেন,
এখন সংবাদপত্র কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু তার মর্যাদাটাও রক্ষা করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আভ্যন্তরীণ কোন্দল বলি অথবা নানা গ্রুপে বিভক্ত হয়ে যাওয়াটাও সংবাদপত্র কর্মীদেরকে একটু বিপন্ন করে তুলছে, যে তাদের ঐক্যবদ্ধ শক্তিটা থাকছে না। এখন আপনি যে কথা বললেন যে এই তাপদাহ নিয়ে, এখন গত কয়েকদিনে আমরা অনেক ধরনের সিদ্ধান্ত দেখলাম, এমনকি হাইকোর্টেরও ভূমিকা পালন করতে দেখলাম। যে বাচ্চাটা বাসায় এসি রুমে থাকে তার জন্য এই গরমটা এক ধরনের অসহনীয়, কিন্তু যে বাচ্চাটা তো সাধারণ তাপমাত্রায় থাকে তার জন্য এটা কিন্তু অত অসহনীয়, কিংবা অসহনীয় হলেও সে বাড়িতেই বা এর চেয়ে বেটার কি থাকে। ফলে আমরা যেটা বলতে চাই মানে এই যে এক এক দিন এক এক রকম সিদ্ধান্ত দেওয়ার মধ্য দিয়ে তিনটা বিষয় খুব ঝামেলা পড়ে যায়। বাচ্চারা আসলে ঠিক বুঝতে পারে না যে তারা আসলে তাদের স্কুলটা আসলে কেমন হবে। বাচ্চাদের সঙ্গে অভিভাবকদের সম্পর্কটা শুধু মানে ইকোনমিক নয়, ইমোশনালও বটে। আর তৃতীয়ত হচ্ছে যে তাহলে এই সিলেবাসটা কমপ্লিট হবে কেমন করে। একটা তো স্কুল একবার খুললাম একবার বন্ধ করলাম, কিন্তু সময়টা তো চলে গেল। সেই সময় আমাদের কতজন অভিভাবক পারবেন যে আলাদা প্রাইভেট টিউটর রেখে এই ঘাটতিটা পূরণ করে নিতে। এরপরে ধরুন আসবে বর্ষার সময় যদি তুমুল বর্ষা হয় তখন কি হবে। তো এইরকম প্রাকৃতিক জটিল পরিস্থিতিগুলোর সময় আমাদের বাচ্চাদের কথা বিবেচনা করে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তারও কিন্তু একটা বছরব্যাপী একটা আমাদের যেটা ইয়ার প্ল্যানিং থাকা উচিত, যে বিরূপ মানে প্রাকৃতিক দুর্যোগের সময় বর্ষার সময় অন্তত 10 দিন, গরমের সময় যদি তীব্র গরমের সময় 10 দিন, অথবা তীব্র শীত হলে এবার যেমন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যেখানে যেখানে নেমেছিল সেখানে স্কুল বন্ধ করার কথা ছিল। তাহলে এরকম একটা যদি ইয়ার ক্যালেন্ডার করে দেওয়া যায়, কারণ এই জলবায়ু পরিবর্তনের এই জটিলতার মধ্যেই আমাদের হয়তো চলতে হবে। তো তাহলে এটা থাকলে তখন তো কি শিক্ষা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য। আমরা শিখি অতীতের জ্ঞান, প্রয়োগ করি ভবিষ্যতের জন্য। এই দুটার মাঝখানে তো ব্রিজ তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে যারা এটা নিয়ে ভাবেন তাহলে তাদের অতীতের অভিজ্ঞতাটা থাকতে হবে এবং ভবিষ্যতের দৃষ্টিটা থাকতে হবে। শিক্ষা পরিকল্পনার মধ্যেও কিন্তু এই জিনিসটা একটু থাকা দরকার। তখন তারা বুঝবে, অভিভাবকরা বুঝবে যে আমাদের সন্তান নিয়ে তারা ছেলে খেলা করছেন না, যখন খুশি তেমন সিদ্ধান্ত দিচ্ছেন না, তাদের একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। এবং এই মানে আমাদের তাপদাহ বলি অথবা শৈত্যপ্রবাহ বলি অথবা আকস্মিক বৃষ্টি বলি, যেটাই আসুক তারা আমাদের সন্তানদেরকে নিয়ে ভাবেন, তারা সকাল বিকাল সিদ্ধান্ত পাল্টান না। এই কনফিডেন্সটাও কিন্তু মানে তৈরি হচ্ছে না, বরঞ্চ কনফিডেন্স ল্যাক করছে। এরকম ঘটনা আমরা করোনার সময় একবার দেখেছিলাম। তারপরে শুধু যে এবারই হলো তা না, এটা কখনো করোনায়, কখনো এবার শীতেও দেখুন উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় তাপমাত্রা যখন 10-এর নিচে নেমে গেল, কোনো কোনো জায়গায় স্কুল বন্ধ করছে, কোনো কোনো জায়গায় বন্ধ করছে না। আচ্ছা, পরীক্ষার সময় তো একই সিলেবাসে পরীক্ষাটা হবে, একই প্রশ্নের উত্তর দিতে হবে। 50টা উপজেলায় ধরুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, বাকি যে 485টার মধ্যে তাহলে বাকি থাকবে কয়টা? 435টা। তো 435টা শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে উপজেলায়, 435টা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে, 50টা উপজেলায় বন্ধ আছে। এই 50টা ছেলে মেয়েদেরকে তো একই সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তাহলে একটু ভাবতে হবে না আমাদের? এক্ষেত্রে তো একটা ইউনিফর্মিটি থাকা দরকার। সিদ্ধান্তের সাধারণ রূপ যেমন থাকা দরকার, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও তো একটা সাধারণ বিষয় থাকা দরকার। আবার শিক্ষকদের কথা আমরা ভাবছি না, কিন্তু একজন শিক্ষক এই প্রচণ্ড গরমে বলি অথবা ঠান্ডায় বলি একটানা তিনি ক্লাস নেন, তারও তো শারীরিক সক্ষমতা, শারীরিক দক্ষতা এগুলো বিষয় আছে। ক্লাসরুমের সেই পরিবেশটা কি আমাদের আছে? তাহলে সেটাকেও আমাদের বিবেচনা, আমরা ইচ্ছা করলে এখন মানে ফিনল্যান্ড হয়ে যেতে পারবো না। ফিনল্যান্ডের অনুকরণ করে আমরা একটা কারিকুলাম তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু ফিনল্যান্ডের মতো অবকাঠামোর কথা ভাবি নাই। তো এইরকম সমস্ত ক্ষেত্রেই কল্পনা এবং বাস্তবতার মাঝখানে বিরাট একটা ফারাক থেকে যাচ্ছে, এবং তার সবচেয়ে ওয়ার্স্ট সাফারার হচ্ছে আমাদের এই শিক্ষার্থীরা, এবং বাচ্চারা হচ্ছে এর বলবো সবচেয়ে মানে বড় ভিকটিম। অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, আর শিশুরা বা আমাদের ছাত্ররা তারা এটার দ্বারা মানে ভারাক্রান্ত হয়। আমরা একটা বিরতি নিয়ে সাথে আমরা আলোচনা করবো। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই।
দর্শক বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। কাজল ভাই, যে স্কুল বন্ধ নিয়ে যে টানা হেঁচড়া সেটি এবং এর সঙ্গে আমলারা তাদের সন্তানের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছেন, এটা আমার কাছে একটা খুব অদ্ভুতরে বিষয় মনে হলো যে আমাদের ছেলেপেলেদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়। মানে আমি আরো মানে আমি কি বলবো, আমি এটা এই সংবাদটা যখন দেখলাম এবং পড়লাম, মানে আমি হতবাক হওয়ার চেয়ে বেশি কিছু হয়েছে আর কি। দুষ্ট লোকেরা তো অন্য কথা বলে, দুষ্ট লোকেরা বলে যে এখন টাকা পাচার করতে পারছে না, এই জন্য ছেলেপেলেদের এখন দেশেই পড়াতে হবে এবং দেশে পড়াতে হলে তার একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি চায়। তো যে দুষ্ট লোকেরা এই সময় কথা বলে তাদের তো দোষ দিয়ে লাভ নেই। কেন আমাদের জন্য আলাদা ইউনিভার্সিটি হতে হবে? একদিক দিয়ে ভালো, যদি তাদের জন্য আলাদা ইউনিভার্সিটি, সাধারণ মানুষ হয়তো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ একটু বেশি পাবে, এরকমও বলেন কেউ কেউ। কিন্তু আমি আবদারের মাত্রাটা আমাকে খুব বিস্মিত করেছে। মানে ওই যে এখন তো আমি জানি না, কেউ কেউ বলেন না যে আমরা তো এখন সর্বোচ্চ সুবিধাভোগী, সরকার পরিচালনায়, তারপরে অবসরের পর রাজনীতি করা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সকল কিছুর ক্ষেত্রে তো তাদের একটা প্রাধিকার আছে এবং এই প্রাধিকারটা পূর্ণ মাত্রায় ব্যবহার করে এবং প্রাধিকারটা ব্যবহার করতে করতে লাগাম ছাড়া হয়ে না হলে এরকম একটা আবদার করা যাবে না। আপনি দেখেন এই নিউজটা কিন্তু অনেক পরে লিক আউট হয়েছে, কারণ জানুয়ারিতে ডিসি সম্ভবত জেলা প্রশাসকদের যে সম্মেলন হয় বছর, সেই সম্মেলনে তাদের এই আবদার দাবি, আমি বলবো না আবদারটা করা হয়েছিল, সেটা কিন্তু প্রকাশ হতেও 4 মাস সময় লাগলো, তাই না? তো কাজেই আমি আসলে স্পিচলেস এই ব্যাপারে কিছু বলার ক্ষেত্রে। আর বন্ধ এটা রতন ভাই তো বলবেন কেন আমরা এই দাবিটা তুললেন। আর স্কুল ছুটি নিয়ে যেটা হয়েছে, হ্যাঁ এবার গরম একটু বেশি পড়েছে, কিন্তু গরম বেশি পড়লো, বৃষ্টি বেশি হলো, এই কারণে স্কুল এতদিন বন্ধ রাখা কতটা যৌক্তিক সেটাও ভাবতে হবে। আবার এটাও ঠিক যে আমাদের স্কুলে, আমাদের বিভিন্ন স্কুলে কিন্তু অবকাঠামোগত ওই সুবিধা নেই যে ফ্যান আছে বা বিদ্যুতের যে অবস্থা, ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা বেশি। তো আমি মনে করি এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপর দায়িত্বটা দিয়ে দিলেই ভালো হতো, যে কোন জেলায় কখন কি অবস্থা, সেই কারণে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যেত। সেটা নিয়ে মন্ত্রণালয়ের এত দৌড়ঝাঁপ, এত সিদ্ধান্তহীনতাই কিন্তু বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথমে আমরা একটু অন্যদিকে যাই, সেটি হচ্ছে রেলের বাড়তি ভাড়া। আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আমি একটু রতন ভাইয়ের কমেন্ট শুনতে চাই। দেখুন, আমাদের দেশটা একটা অদ্ভুত দেশ। আমাদের বলা হয়েছিল যে তারা হবেন প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা তাদেরকে বলতে শুরু করলাম কর্মকর্তা। সংবিধানে কিন্তু কর্মকর্তা শব্দটা নাই, ফলে তারা কর্মকর্তা। আর একটা হলো যে তারা পাবলিক সার্ভেন্ট হয়ে বাস্তবে পাবলিককে সার্ভেন্ট বানিয়ে রাখার মানসিকতা আছে তাদের। এর ফলটা কি হয়েছে সমস্ত ক্ষেত্রে দেখুন। আচ্ছা ধরুন, যদি দুষ্ট লোকরা যে কথাটা বলে কাজল ভাই, যে তারা বিদেশে এখন টাকা পাঠাতে পারছেন না বলে দেশেই পড়াবে, কেউ যদি প্রশ্ন করে আচ্ছা আমলাদের যে বিশ্ববিদ্যালয় হবে আমলাদের সন্তানদের জন্য, সেটার বেতনটা কত হবে এবং তাদের সেই বেতনের টাকাটা তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে কিনা। এখন যার সন্তান বিদেশে পড়ছে এবং আমাদের অনেক বড় বড় কর্মকর্তাদের আমরা দেখি যে তারা সবাই খুবই ধনী পরিবারে বিয়ে করেছে, কারণ তাদের স্ত্রীদের সম্পত্তি অনেক। এবং এটা কি বিয়ের আগে স্ত্রীর সম্পত্তি ছিল না বিয়ের পরে সম্পত্তি হয়েছিল, এ নিয়ে আপনারা একটা সংবাদ মাধ্যমে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন। কিন্তু বেশিরভাগই দেখবেন শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত সম্পদের তারা মালিক। তাহলে এটাও কিন্তু একটা সমস্যা যে আমাদের এই সমস্ত বড় বড় কর্মকর্তার বেশিরভাগই কিছু যৌতুক টৌতুক নিয়ে বিয়েটি করেছিলেন কিনা। তো এগুলো একটা ধরেন একটা ঢাকতে গিয়ে আর একটা উন্মুক্ত হয়ে যাওয়ার মতো। এখন যে তাদের চাওয়াটা যে তাদের সন্তানের জন্য বিশেষ, তার মানে আমরা বাংলাদেশের মধ্যে বিশেষ বিশেষ অনেকগুলো জোন করে ফেলছি। সামরিক বাহিনীর জন্য বিশেষ জোন, তাদের জন্য বিশেষ বিশ্ববিদ্যালয়। পুলিশ বলবে যে তাদের জন্য বিশেষ বিশ্ববিদ্যালয়। সামরিক বাহিনী, পুলিশ, তাদের জন্য বিশেষ ব্যাংক। তারপরে এখন আমলারা বলবেন তাদের সন্তানদের জন্য বিশেষ বিশ্ববিদ্যালয়। তার মানে আমরা সবাই বিশেষ, শুধু সাধারণ মানুষরাই সাধারণ থেকে গেলাম। অথচ এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু সব হচ্ছে, এবং সাধারণ মানুষের সবচেয়ে বড় অপরাধ তারা সাধারণ না। ব্যাংক কিন্তু হয়েছে, পুলিশের ব্যাংক, বিজিবির ব্যাংক, আর্মির ব্যাংক তো আছে, ট্রাস্ট ব্যাংক। সেটাই তা বলছি। তাহলে আমলাদের ব্যাংক নেই। আমরা সাধারণ মানুষ আসলে এই সাধারণ হওয়াটাই আমাদের জন্য একটা বড় অপরাধ হয়ে গেল, এবং এই অপরাধের শাস্তি আমাদের ভোগ করতে হবে।
এবং শাস্তি হিসাবে আমাদের কর দর তার বোঝাটা বহন করতে হবে, অতিরিক্ত দামি জিনিস কিনতে হবে, আমাদের মানে আয় রোজগার থাকুক বা না থাকুক আমাদের ভ্যাট দিতে হবে, মানে অন্যরা আয়কর না দিয়েও রেহাই পাবেন। সর্বশেষ আপনারা দেখলেন যে অর্থনীতি সমিতির হিসাব দেখিয়েছে আমাদের 18 লক্ষ মানুষ তারা পার্সোনাল লেভেলে ট্যাক্স দেন, তাদের মধ্যে 10 লক্ষের মতো তো সরকারি কর্মচারী, তাদের তো ইয়েতেই চলে যায়। বাকি তাহলে কর দেওয়া লোকের সংখ্যা কত? তারা বললেন আমাদের কর দিতে পারে এরকম লোকের সংখ্যা 78,000-এর মতো। তারা কিন্তু পার্সোনাল লেভেলে যতভাবে পারা যায় কর ফাঁকি দিচ্ছেন। কিন্তু যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে একটা চায়ের সঙ্গে একটা বন কিনে খাচ্ছে, কিংবা যে একটু বাসে চড়বে, কিংবা যে বাড়িতে বিদ্যুতের আলো জ্বালাবে, কিংবা যে কেরোসিন দিয়ে একটু কুপিবাতি জ্বালাবে, সেই কেরোসিন কিংবা সয়াবিন তেল দিয়ে একটু কোনো কিছু ভেজে খাবে, সরিষার তেল দিয়ে একটু ভর্তার মধ্যে 2 ফোঁটা সরিষার তেল দিবে, তার 2 ফোঁটা সরিষার তেলের মধ্যেও কিন্তু ভ্যাটের একটা ইয়ে আছে। ফলে সমস্ত কিছু সাধারণ মানুষের কোনো রেহাই নাই। আর যারা বিশেষ মানুষ তাদের সুযোগের অভাব নাই, এই সুযোগের অভাবটাকে আইনসঙ্গত করবার জন্য এখন তারা বিশ্ববিদ্যালয় চাইছেন। তা এখন এটা চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু নিজেদেরকে তারা বিশেষ ভেবে ফেললেন, নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন ভাবলেন এবং জনগণের উপরে অধিপতি একটা শ্রেণী হিসেবে নিজেদেরকে কিন্তু তারা প্রতিষ্ঠিত করে ফেলতে চাইলেন। ফলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমলারা চেয়েছে এটা হবেই, মানে আমলাদের চাওয়াটা তো অপূর্ণ থাকবে না, সরকার সেটা করতে হয়তো না চাইলেও করে দিতেন, তা চাওয়ার মধ্য দিয়ে আরও করার বাধ্যবাধকতা তাদের উপর এসে পড়বে। কিন্তু আমরা তখন বিপন্ন বিস্ময়ে দেখব, যেটা কাজল ভাই বললেন যে তিনি অবাক হয়েছেন, আমরা বিস্ময়ে দেখব যে দেশে সবার সব কিছু আছে, শুধু মানুষের কিছু নাই। রেলের ভাড়া নিয়ে দেখুন, আমাদের এখানে কোনো জিনিসের কিন্তু ভাড়াও বাড়ে না, দামও বাড়ে না। যখন বিদ্যুতের দাম বাড়ে তখন আমাদের মন্ত্রী বলেন দাম বাড়াই নাই, এটা আমরা সমন্বয় করেছি। আবার রেলের ভাড়ার ক্ষেত্রে বললেন তারা রেয়াতটাকে প্রত্যাহার করেছেন। আগে 100 কিলোমিটারের উপরে বেশি দূরের যাত্রী যদি কেউ মানে ট্রাভেল করতেন তাহলে তার একটা ভাড়ার রেয়াত ছিল। এটা পৃথিবীর সমস্ত দেশে আছে। যারা অল্প দূরত্বে যাওয়া আসা করেন আর যারা বেশি দূরত্বে যাওয়া আসা করেন, তো বেশি দূরত্বে যাওয়া আসার জন্য এই রেয়াতটা তারা পৃথিবীর সমস্ত দেশে আছে। বাংলাদেশে এটা প্রত্যাহার হয়ে যাবে। 1 2 নম্বর, এই প্রত্যাহার হয়ে কী হবে, ভাড়ার হারটা এমন হলো ঢাকা থেকে কুড়িগ্রাম তার যদি এসি কোচের ভাড়া সেটা প্রায় 250 থেকে 300 টাকা ভাড়া বাড়বে। আমি হিসাব করে দেখলাম তাহলে প্রায় বাসের ভাড়া, মানে শীততাপ নিয়ন্ত্রণের বাসের ভাড়া এবং রেলের ভাড়া প্রায় কাছাকাছি হয়ে যাবে। তার ফলে কি দাঁড়াবে কিন্তু পরিবহনের ক্ষেত্রে রেল মার খেয়ে যাবে। আবার তখন রেল মার খেলে তখন এই লোকসানের বোঝা আরও বাড়বে। একসময় ভারতে তারা বলেছিল যে রেলের ভাড়া বাড়ানোর একটা প্রস্তাব আসছে। তখন রেলের একজন মন্ত্রী তিনি বলেছেন যে ভাড়া বাড়ানোর চাইতে আমি বগি বাড়ানোটাকেই গুরুত্ব দেব বেশি। যদি রেলে আমি 800 জন যাওয়ার জন্য যে ভাড়াটা হয়, আমি যদি সেটাকে 1000 জন নিয়ে যেতে পারি তাহলে আমার ভাড়া বাড়ানো তো দূরের কথা, আমার ভাড়া কমানোর একটা সুযোগ থাকে। ফলে ভাড়া বাড়ানো নয়, বগি বাড়ানো উচিত। রেল লাইনটা যদি ঠিক থাকে, একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমাদের টেম্পারেচার হয়েছে যখন 38, 39, 40, আমাদের রেল লাইন বেঁকে যাচ্ছে। আর বলছে নাকি তাপে নাকি এই লোহা বেঁকে যাচ্ছে। আচ্ছা, এই তাপে কি লোহা বেঁকে যাওয়ার কথা? তখন বলা হচ্ছে যে সেটা দুর্বল ব্যবস্থাপনার কারণে এটা বেঁকে গেছে, নিম্নমানের জিনিস ব্যবহার করার কারণে, মানে পাথর না থাকার কারণে। ফলে দোষটা চাপিয়ে দিল তাপমাত্রার উপরে। এবং যারা এই কাজগুলো করলেন না তার দায়টা যে বহন করতে হলো গোটা জাতিকে, সেটা রেলের দুর্ঘটনা হোক অথবা নতুন করে খরচের বৃদ্ধি হোক, সেটার দায়টা কার উপর চাপবে? ওই যে তথাকথিত তিনি ভর্তুকি প্রত্যাহারের নামে এই ব্যয়ের বোঝাটা সাধারণ জনগণের উপর চাপিয়ে দেবেন। তাহলে আমরা মনে করি এগুলোর একটা মানে তদন্ত হওয়া দরকার এবং এর একটা নির্মোহ বিশ্লেষণ হওয়া দরকার এবং ভাড়া বিষয়ক আমাদের মনে হয় একটা যুক্তিতর্ক করার একটা পরিবেশ থাকা উচিত। আসলে রেলের ভাড়া কতটুকু হওয়া উচিত? রেলের যে 2900 কিলোমিটার দীর্ঘ রেল লাইন আছে, তার মধ্যে 2700 কিলোমিটার রেল লাইন এবং রেলপথ সে ব্রিটিশ আমলের তৈরি। এগুলো তো আমরা ঐতিহ্যগতভাবে পেয়ে এসেছি। ফলে আমরা এই যে ঐতিহ্যগতভাবে পেয়ে এসে সেটার উপর মেনটেন করার পরেও আমাদের ভাড়া এরকম বাড়বে গেল। একসময় পরাধীন দেশেও রেলকে বলা হতো সেবামূলক প্রতিষ্ঠান, বলা হতো রেলে পণ্য পরিবহনের মধ্য দিয়ে তারা লাভ করবেন এবং যাত্রী পরিবহনে সেটা তারা রেয়াত দেবেন। এই জন্য যাত্রী পরিবহনকে সেবা বলা হতো।
আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি ধরুন উত্তরবঙ্গে যখন বেগুন 1 টাকা কেজি, ঢাকায় 40 টাকা কেজি, আমাদের পণ্য পরিবহনের যদি বিশেষায়িত ট্রেনের ব্যবস্থা থাকতো তাহলে, এবং রেল লাইনগুলো যদি ভালো থাকতো, তাহলে ঢাকায় ওই বেগুন 40 টাকার জায়গায় 20 টাকায় বিক্রি করা যেত, আর ওই কৃষককে 1 টাকার জায়গায় ওখানে অন্তত 6 টাকা বেগুনের দাম দেওয়া যেত। কৃষক পেতেন বেগুনের দাম, আর ভোক্তারা পেতেন সাশ্রয়ী মূল্যে বেগুন। সেই জায়গায় আমি পণ্য পরিবহনের রেলের নজর দেখি না, বরং তো রেলের কিন্তু পণ্য পরিবহনের পরিমাণ দিনের পর দিন কমছে আর যাত্রীর উপর ভাড়া বাড়ছে। তো এই যে রেলের শুধু উল্টা যাত্রা নয়, রেল সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটাও অন্য। এটাকে একটা সেবামূলক প্রতিষ্ঠানের পরিবর্তে এটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। পৃথিবীর সমস্ত দেশে গুরুত্ব দিচ্ছে রেলকে, আর আমাদের এখানে রেলকে নানাভাবে গুরুত্বহীন করে ফেলার, এবং এখন যাতে কম্পিটিশনেও রেল টিকতে না পারে সেই ব্যবস্থা করছে। এটা করে রেলের নাকি আয় বাড়বে 300 কোটি টাকার মতো, কিন্তু রেলের তো লোকসান তারা এবছর দেখাচ্ছে 2000 কোটি টাকা। তো 2000 কোটি টাকা লোকসান দেখিয়ে 300 কোটি টাকা আয় বাড়ালো, এই 300 কোটি টাকা আয় বেড়ে তো লোকসান কমবে না। তখন কি করবে? এরপর আবার ভাড়া বাড়ানোর প্রস্তাব আসবে, এবং পরে কি হবে? রেল আসলে লুটপাটটাকে জাস্টিফাই করা হবে, যাত্রীদের যে সাশ্রয়ী মূল্যে রেলে পরিবহন করা, নিরাপদ ভ্রমণ করা, এমনকি একটা জনগণের টাকায় পরিচালিত যে ব্যবস্থা, সেখানে জনগণের অধিকার আছে, এই জায়গাটা ভুলিয়ে দেওয়া হবে। কাজল ভাই, যে রেলের ভাড়া, আবার এর কয়েকদিন আগে তেলের দাম সমন্বয় করা হয়েছে। শুনে বাংলাদেশের খুব সুন্দর একটা শব্দ সমন্বয়, আমরা কিন্তু কোনো কিছু বাড়াই না, রতন একটু টাচ করে গেছে। মানে সমন্বয় শব্দের এত ব্যবহারের এরকম পারঙ্গমতা পৃথিবীর বিভিন্ন দেশে শেখা উচিত আমাদের কাছ থেকে, এবং ব্যাকরণবিদদেরও শেখা উচিত। আমাদের এখানে মূল্য বৃদ্ধি হয় না, আমাদের এখানে সমন্বয় হয়, এটা খুব চমৎকার ব্যবহার। শুনে রেল নিয়ে কি বলবো, 80-র দশকে বলা হতো যে জাপানি হিনোবাসওয়ালাদের, মানে বাস মালিকদের, পরিবহন মালিকদের স্বার্থ রক্ষার্থে রেলকে ক্রমশ নির্জীব করে দেওয়া হচ্ছিল। তখন দেখবেন কিন্তু রেল, মানে ঢাকা, চিটাগাং বা বিভিন্ন জায়গায় মানুষ ট্রেনে যেত না, সব বাসে। সেই অবস্থাটা কিন্তু চেঞ্জ হয়েছিল সাম্প্রতিক সময়, যে মানুষ রেলের প্রতি ঝুঁকছিল। আবার বোধহয় কোনো পরিবহন মাফিয়াদের চক্করে পড়ে রেলকে আবার অজনপ্রিয় করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শুনেন, আমাদের রেলের 60% লাইন ঝুঁকিপূর্ণ, বুঝে বেঁকে যায়। 70% ইঞ্জিন বগির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। বাড়ছে দুর্ঘটনা, মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। আপনি দেখেন ভারতে রেলে যাত্রীদের বিমা আছে, টিকিটের উপর তারা 1 টাকা করে দেয়, ওই বিমায় তারা একটা কোনো দুর্ঘটনা ঘটলে 10 লাখ টাকা পায়। আমাদের দেশে রেলে কোনো যাত্রী বিমা নেই। আমাদের এখানে আগে ক্ষতিপূরণ দিত 10,000 টাকা, এখন বোধহয় 1 লাখ টাকা দেওয়া হয় কেউ মারাটার আগে। তো আমরা রেলের বিমাটা কেন চালু করি না, কেন ভাড়া বাড়ানোর দিকে যাই? রেলটা একটা সেবামূলক প্রতিষ্ঠান হওয়া উচিত। পণ্য পরিবহনে, যেটা রতন ভাই বললো, আমি রিপিট করতে চাই না, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে উল্টো। রেলে কিন্তু বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা লোকসান দিচ্ছে। রেলে আমরা ইনভেস্ট করছি প্রচুর টাকা, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। কেন? আমাদের রেল চলে বোধহয় 1890 সালের আইনে। আমরা আইনটা কেন যুগোপযোগী করছি না? আসলে আমার কেন যে মনে হয় কি জানেন, পরিবহন মাফিয়ারা, পরিবহন বলতে আমি সড়ক পরিবহনের কথা বলছি, এত বেশি শক্তিশালী, তারা অন্য কোনো মাধ্যমকে, মানে নৌপথ বলেন, রেলপথ বলেনকে তারা দাঁড়াতে দেয় না। ইদানিংকালে রেল যেহেতু জনপ্রিয় একটা পরিবহন মাধ্যম হয়ে উঠেছে, এবং আপনি দেখেন রেলের টিকিট পাওয়া যায় না। নর্মালিও কিন্তু ট্রেনের টিকিট কাটতে হলে কারণ রেলের এই জনপ্রিয় হয়ে ওঠাটা, জনবান্ধব হয়ে ওঠাটা বোধহয় পরিবহন মাফিয়াদের সহ্য হচ্ছে না, যার জন্য তারা বিভিন্নভাবে রেলকে আবার অজনপ্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং দেখেন, আমাদের দেশে কিন্তু রেলপথটাকে নিরাপদ পরিবহন হিসাবে জনমনে একটা আস্থার জায়গা আছে, যদিও গত বছর রেলে অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে তো বলা হয় যে দুর্ঘটনাগুলিও তদন্ত হওয়া উচিত। যেমন আজকে আমার খুব অবাক লাগলো, আমাদের রেলমন্ত্রী, তিনি খুব সজ্জন মানুষ, প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসছেন, তিনি বলছিলেন যে অদক্ষ জনবলের কারণে রেলের এই দুর্ঘটনাগুলি ঘটছে। আজকে সংবাদ মাধ্যমে এটা এসছে। আচ্ছা, আপনি হাজার হাজার কোটি টাকা রেলের প্রকল্প নিচ্ছে, তো দক্ষ জনবল করার কোনো প্রকল্প নেওয়া হয়নি? ইটস এ বিগ $1 million কোশ্চেন টু মি। আপনার তো জনবলটাই তো সবচেয়ে আগে দক্ষ করা উচিত। আপনি ফ্ল্যাটলি বলে দিলেন যে অদক্ষ জনবলের কারণে দুর্ঘটনা, তারপরে আপনি রেলে কেন অদক্ষ জনবল থাকবে? যেখানে লাখ লাখ কোটি টাকার বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, সেখানে প্রশিক্ষিত জনবলের জন্য কোনো প্রকল্প নেই।
মানে কেমন হাস্যাস্পদ কথা যে অদক্ষ জনবল। তো অদক্ষ জনবল দিয়ে আপনি এরকম করে বিশাল সেক্টর চালাচ্ছেন কেন? আবার তো সেই পরিবহন মাফিয়াদের কথা এসে যায়। এগুলি কি পরিবহন মাফিয়াদের অঙ্গুলি হেলনে বা তাদের ইশারা এইসব কথাবার্তা আসছে নাকি? এমনি কিন্তু দেখেন ওই যে আন্দোলন মানে নির্বাচনের আগে রেলে আগুন টাগুন ইত্যাদি কারণে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে। সেখানে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলেন যে অদক্ষ জনবলের কারণে দুর্ঘটনা ঘটে, তার আপনি সেই ভীতির আগুনে তো একটু ভীতাহুতি করছেন কিনা সেটাও তো ভেবে দেখার মতো একটা সময় এসছে বোধ হয়। কাজে আমি মনে করি রেলটাকে একটা নিরাপদ বাহন এবং স্বচ্ছন্দ ভ্রমণের একটা বাহন। আপনি দেখেন সড়ক পথে ভ্রমণের চেয়ে রেলপথে ভ্রমণ কিন্তু আনন্দদায়ক এবং নিরাপদ এবং আরামদায়ক। কারণ আপনি দেখেন এখানে আপনার মানে বাথরুম ফেসিলিটিস সব ধরনের ব্যাপার আছে যেটা সড়ক পথে নেই। তো কাজে আপনি আর নৌপথে আমাদের ভ্রমণটা এখন আমরা ওরকম করতে পারিনি, কারণ আমাদের সারা দেশ জুড়ে মানে বরিশাল বা ওই অঞ্চল ছাড়া কিন্তু দক্ষিণ অঞ্চল ছাড়া নৌপথে ভ্রমণের কোনো সুযোগ নেই। কাজে একমাত্র সড়ক পরিবহনের একমাত্র বিকল্প রেল, যেটা জনপ্রিয় হয়ে উঠেছে। সেই রেলকে অজনপ্রিয় করার জন্য যা যা করা দরকার আমার কেন জানি মনে হয় সড়ক মাফিয়াদের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এগুলো করা হচ্ছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখার ব্যাপার আছে। প্রথমে আমরা একটু শেষ দিকে আছি, 2 মিনিটের যদি উপজেলা নির্বাচন এবং সেটিতে আসলে এবারও বিরোধী রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনে অংশ নিচ্ছে না বলা যায়, এবং সেটি আসলে একটি গোল টেবিল আলোচনায় বিশিষ্টজনরা যেটি বলেছেন যে সরকারের নিপীড়নে ভোট বিমুখ বিরোধী দলগুলো, আর যদিও সরকার বলছে যে না, তাদের আসলে জনপ্রিয়তা না থাকাই আসলে ভোট বিমুখ দলগুলো। তার আগে একটা কথা বলি, ধ্যান রেলে কিন্তু ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতি কিলোমিটারে ভাড়া হবে 37 পয়সা। সে অনুযায়ী রেলের ভাড়া তো অনেক কম হওয়া উচিত, কিন্তু তার উপরে এই শীততাপ নিয়ন্ত্রণ ইয়েতে ভ্যাট অনেক কিছু বললে রেলের ভাড়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে ওটা আমাদেরকে দেখা দরকার যে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিবেচনাগুলো কী হবে। এখন যদি ধরি উপজেলা নির্বাচন নিয়েও কিন্তু ওই স্কুলের মতোই নানা ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। একবার প্রতীক হবে, একবার প্রতীক হবে না, একবার বলছে যে রাষ্ট্রের প্রধানই বলে ফেললেন যে একজন হবেন এমপি, তার স্ত্রী হবে উপজেলা চেয়ারম্যান, তার ছেলে হবে হয়তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এইটা হয়তো দিতে পারা যায় না। কিন্তু দেখা হলো সেই দলেরই আবার সাধারণ সম্পাদকের ভাইও ইলেকশন করছেন, দলের গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানরাও ইলেকশন করছেন। তার মানে বিরোধী দল অংশগ্রহণ করলো কি করলো না এটা পরের প্রশ্ন, নিজের দলের অভ্যন্তরেও তো কোনো শৃঙ্খলা তৈরি করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার মানে উপজেলা নির্বাচন একটা আসলে ভীষণ জ্বালাও তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা গণতন্ত্রের চর্চা করার সর্বনিম্ন জায়গাগুলো ছিল আমাদের স্থানীয় পরিষদ নির্বাচন, সেখানে আমাদের গণতন্ত্র চর্চার জায়গাটা থাকলো না। জাতীয় নির্বাচনে আস্থা নাই, স্থানীয় নির্বাচনেও সেখানে কোনো পরিবেশ থাকছে না। তাহলে আমাদের আসলে গণতন্ত্রের চর্চাটা হবে কেমন করে, নির্বাচনী ব্যবস্থার চর্চাটা হবে কেমন করে? ফলে এই যে ক্ষমতায় থাকা, আমার মতো করে আমি ক্ষমতাকে গুছিয়ে নেব, একজন এমপি সাহেব তিনি তার মতো করে ওখানকার যত ধরনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, তার মতো লোক যদি থাকে, পরের বার নির্বাচনে তার ওখানে জিতে যাওয়াটা নিশ্চিত হবে। এই জন্য প্রায় প্রত্যেকের ছোট ছোট সাম্রাজ্য তৈরি করার একটা চেষ্টা আছে, এবং এটারই ফলাফল হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক চেতনাটা হারিয়ে যাওয়া। এই বিষয়টা উপজেলা নির্বাচন আমি এটা মনে করি যে উদ্দেশ্যটা ভালো ছিল, যে এই যে বার্তাটা গেল সরকারি দলের পক্ষ থেকে, দলের একদম শীর্ষ নেতার নাম উল্লেখ করে যে মন্ত্রী এমপিদের স্বজনরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা উদ্দেশ্যটা ভালো ছিল এই কারণে যে মন্ত্রী এমপিদের ছেলেরা বা স্বজনরা যদি নির্বাচনে অংশ নেয় প্রভাব বিস্তার একটা ব্যাপার থেকে, প্লাস ওই যে রতন ভাই যেটা বলেন যে আগামীতে তার জন্য একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়। কিন্তু যদি এটা অনুপঙ্খ অনুসরণ করা যেত, এটা কিন্তু আমি প্রশংসার যোগ্য মনে করি। বাস্তবে আমরা কি দেখলাম, দলীয় শীর্ষ পর্যায়ে নির্দেশ মাঠ পর্যায়ে মানা হলো না। এতে কিন্তু মানে বিভিন্নমুখী বার্তা হয়। একটা হচ্ছে এই যে সেই দলটির মধ্যে শৃঙ্খলা নেই, চেইন অফ কমান্ড নেই, এরকম একটা বার্তা কিন্তু সাধারণে যাচ্ছে, এবং এটা কিন্তু দলটির জন্য সুখকর না, ওভারঅল রাজনীতির জন্য সুখকর না। তারপর দেখলাম যে সরকারি দলের অনেকের পক্ষ থেকে বলা হলো যে তাদের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাক বিস্ময়ে দেখলাম সেই বৈঠকে এটা আলোচ্য দিচ্ছে। তারপরে দেখলাম যে স্বজনদের কারা স্বজন, মানে এগুলি তো হয় কি
মানে এমনি তো আমাদের নির্বাচন নিয়ে আমি আবারও বলি উদ্দেশ্যটা মহৎ ছিল, কিন্তু এটা নিয়ে যে দোদল্যমানতা এবং সিদ্ধান্তিতার কারণে কিন্তু এটা মানে ঘটনাটা বুমেরাং হয়ে গেছে বলে আমি মনে করি, এবং আমি মনে করি এটা কাঙ্ক্ষিত ছিল না। এবং এখন আরেকটা পার্টির কথা যদি বলেন, বিএনপি, তারা যেভাবে বহিষ্কারে খেলা শুরু করেছে, আমার তো মনে হয় ঠক বাস্তানা কম্বল উজাড় মানে গা উজাড় হয়ে যায়। আমি যেটা মনে করি এবার যেহেতু প্রতীক ছিল না, এটা সবাই যদি অংশ নিত, হয়তো বিএনপির কথাই যদি বলে তাদের অনেকে হয়তো চলে আসতে পারতো। অ্যান্ড বিএনপি এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তারা অংশ নেবে না, সেটা নিয়ে সেটা তারা ভালো বোঝে। তো সরকারি দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তহীনতা এবং আদেশ অমান্যরে যে রতন বেদু বললেনই যে দলের সাধারণ সম্পাদক যিনি এই ফরম্যাটটা জারি করলেন তার ভাই তো দাঁড়াচ্ছে, কাজে বার্তাটা খুব ভুল বার্তা যাচ্ছে এবং মনে হচ্ছে উদ্দেশ্যটা মহৎ থাকলেও সেই মহৎ উদ্দেশ্যটাও প্রতিপালিত হচ্ছে না, যেটা দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দুইটাকে উস্কে দিবে বলে আমি মনে করি। শুনেন, 7ই জানুয়ারি নির্বাচনের মানে সময় কি আছে একদম 30 সেকেন্ড। আচ্ছা, 7ই জানুয়ারি নির্বাচনের আগে আমি বলেছি, আপনার এখানেও বলেছি যে আওয়ামী লীগ যে কায়দায় নির্বাচনটা করছে তো প্যান্ডোরার বক্স ওপেন হচ্ছে এবং দলীয় অন্তর্কন্দল বাড়াবে, সেটারই ধারাবাহিকতা অন্তত আমি দেখছি বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। আলোচনা শোনার জন্য জাকারিয়া কাজল এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।